দর্শক স্বাগত এখন প্রকাশের সাথে আছে আমি জামান মণ্ডল। আজ আমরা রাষ্ট্রপতি নির্বাচন, বাংলাদেশ ভারত সম্পর্ক সহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক আবু দারদা জুবায়ের এবং আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, স্বাগত আমাদের সময় দেওয়ার জন্য। শুরু করতে যাই রতন ভাই আপনাকে দিয়ে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে কালকে আমরা মোটামুটি জানতে পারবো যে কে হচ্ছেন রাষ্ট্রপতি। যদিও এখন পর্যন্ত বলাই যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাম শোনা যাচ্ছে এবং উনি হচ্ছেন। তো গত কয়েকদিন ধরেই তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো ওনার ব্যাপারে তো অনেকেই বলছেন যে মানে রাষ্ট্রপতির মতো একটা সীমাবদ্ধ জায়গায় ওনার মতো একটা ভেটারান পলিটিশিয়ান গেলে হয়তো সেটা যতটুকু মানে ভালো হবে কিনা, মন্দ হবে কিনা, এরকম একটা আলোচনা চলছে। তো আপনার মতামতটা জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে। ধন্যবাদ। বাংলাদেশের রাষ্ট্রপতিদের ভূমিকা সম্পর্কে শাহাবুদ্দিন সাহেব একবার বলেছিলেন যে রাষ্ট্রপতিদের শুধু কবর জিয়ারত করা এবং মোনাজাত করা ছাড়া বোধহয় আর কোনো কাজ থাকে না। আসলে আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকারে রাষ্ট্রপতির ক্ষমতাটা এতই সীমাবদ্ধ যে দুটো জায়গায় রাষ্ট্রপতির একটু ক্ষমতা আছে সেই দুটো জায়গাতেও প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই সেটা করতে হবে। ফলে রাষ্ট্রপতিদের আসলে একটা অলংকারিক পদ, কিন্তু আবার কখনো কখনো এই অলংকারটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। সে কারণে কোনো দলই চায় না এমন কাউকে রাষ্ট্রপতি করতে যিনি তাদের দলের সিদ্ধান্ত বা দলের ভাবমূর্তি অথবা দলের জন্য বিপদ হয়ে যেতে পারে এরকম কোনো কাজ যেন না করেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রের মর্যাদা রক্ষা করবেন, রাষ্ট্রের প্রথম নাগরিক হিসেবে তিনি বিবেচিত হবেন, এটাও ঠিক। কিন্তু যে রাজনৈতিক দলগুলো তাকে মনোনয়ন দেয় তারা সবসময় চাইবেন যে রাষ্ট্রপতি যেন কখনো তাদের ইচ্ছা এবং অভিপ্রায়ের বাইরে তেমন কোনো কাজ না করেন। যদি করেন তাহলে তার ফলাফল কী হয় এটা আমরা দেখেছি। আবার এই উপমহাদেশেরই দেশগুলোতে, যেমন পাকিস্তানে আমরা দেখেছি ভারতের রাষ্ট্রপতিদের ভূমিকা একরকম, পাকিস্তানের রাষ্ট্রপতিকে আমরা দেখেছি যখন রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকে তখন পাকিস্তানের রাষ্ট্রপতিরা কয়েক দফা তাদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে বরখাস্ত পর্যন্ত করে দিয়েছেন। ফলে সেটাও একটা বিপজ্জনক বিষয় যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা না থাকাটা যেমন একটু অস্বস্তিকর, ক্ষমতা থাকাটা কিন্তু তার চেয়েও বেশি অস্বস্তিকর হয়ে যায়। যে কারণে আমরা এ যাবৎকাল দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্ট সদস্যদের ভোটে। পার্লামেন্টে যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে তাদের দল থেকেই রাষ্ট্রপতি হবে, এটা তো খুবই স্বাভাবিক, এটাতে কোনো আর কোনো বিকল্প চিন্তাই থাকতে পারে না। আর তার উপরে বিএনপি যখন 213টা সংসদীয় আসনের মালিক, তারপরে যদি আমরা নারী সংসদের কথাটাও ভাবি, তাহলে এই যে ওভারওয়েলমিং মেজরিটি, ফলে এটা তো একদম চোখ বন্ধ করেই বলা যায় যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। এখন তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন মানে কিন্তু বিএনপির পতাকাটা ধরে থাকার রাজনৈতিক জীবন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন মানে সমস্ত প্রতিকূলতার মধ্যেও তিনি কিন্তু বিএনপির অখণ্ডতাটা, পতাকাটা এবং তার ভাবমূর্তিটা রক্ষা করার চেষ্টা করেছেন। ফলে বিএনপির কাছে একদিক থেকে তিনি খুবই বিশ্বস্ত মানুষ এবং জনগণের কাছেও একজন সজ্জন মানুষ হিসেবে বিবেচিত। ফলে বিএনপির বিবেচনায় বিএনপি তো চাইবেই এই ধরনের একজন মানুষ যার উপর ভরসা রাখা যায় তাকে রাষ্ট্রপতি করতে, যাকে প্রতি মুহূর্তে সন্দেহের মধ্যে রাখতে হয়, যাকে সবসময় সতর্ক পাহারার মধ্যে রাখতে হয়, সেরকম রাষ্ট্রপতি তো কেউই চাইবেন না। তো সেদিক থেকে বিএনপি তাকে রাষ্ট্রপতি নির্বাচন করে তাদের দলীয় দিক থেকে ঠিক কাজই করেছেন। কিন্তু বিএনপি আবার যেটা করতে হবে যে মির্জা ফখরুল তিনি কি তাহলে একটা বর্ণাঢ্য গতিময় রাজনৈতিক জীবন থেকে একটা সোনার শেকলে বাধা হয়ে পড়বেন, বাইরে থেকে রাষ্ট্রপতি কিন্তু ভেতরে আসলে তার কোনো কিছুই করার নেই এরকম জায়গায়। কিন্তু আমার যেটা মনে হয় যে কিছুদিন আগে রাষ্ট্রপতি আমাদের মির্জা ফখরুল বলছিলেন যে তার যথেষ্ট বয়স হয়েছে, তিনি একটু বিশ্রাম নিতে চান, তিনি একটু এই সমস্ত জটিল কাজ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চান। সে কারণেও হয়তো এরকম হতে পারে যে রাষ্ট্রপতি পদটা তার ক্ষেত্রে হয়তো সেই মানসিক শারীরিক চাপ থেকেও তাকে কিছুটা রিলিফ দেবে। যতটুকু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সেটুকুই তিনি করবেন। আমার ধারণা যে তিনি হয়তো তার জীবন এবং ইতিহাসও হয়তো লিখতে পারবেন এই সময়টাতে বসে। ফলে মানুষের জীবনের এক একটা পর্যায়ে এক একটা কাজ
এক একভাবে করতে হয়। সবসময় মানুষটা একরকম কাজ করে না। আমাদের যৌবনে আমরা যেরকম করেছি এখন কি সেরকম কাজ করতে পারি? কিন্তু আমাদের অনেকেই আমাদের দলের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী তারা মনে করেন কেন আগের মতো করছি না। আসলে আগের মতো পারছি না এটাও তো বলতে হবে। জীবনের কখনো কখনো তো এরকম বলতে হয় যে আমি তো চাইলেও আগের মতো পারছি না, তাহলে এখনকার মতো কোন কাজটা আমার জন্য ভালো সেটা একটু বিবেচনা করা উচিত। সেদিক থেকে তারা হয়তো বিবেচনা করবেন। তবে পৃথিবীতে কোনো জায়গা কোনো চেয়ার কখনো খালি থাকে না, কেউ না কেউ সেটা পূর্ণ করেন। সেটা কি ভালোভাবে পূর্ণ হয় না খারাপভাবে পূর্ণ হয় সেটা কাল পরীক্ষা করবে। কিন্তু এটা নিয়ে শোক করার কিংবা এটা নিয়ে দুঃখ করার কিছু নাই যে কেউ না থাকলে কিছু হবে না। আমরা আজকে এখানে এই চেয়ারে বসে আছি, কালকে আমি এখানে না থাকলে কিচ্ছু আসবে যাবে না, কেউ না কেউ এটা ফুল আপ করবেই। আমাদের শুধু করতে হয় কি, যতক্ষণ যেখানে আছি ততক্ষণ সেখানকার দায়িত্বটা যেন ভালোভাবে পালন করতে পারি। নিশ্চয়ই মির্জা ফখরুল সেইভাবেই তার দায়িত্বটা পালন করে যাবেন। জি, অনেক ধন্যবাদ। জুবাইর ভাই, এবার একটু আপনার কাছে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি রাষ্ট্রপতি হন তাহলে তো দলের মধ্যে অনেকগুলো জায়গায় একটা বড় পরিবর্তন আসবে বা আনতে হবে। তো সেখানে কি ধরনের পরিবর্তন আসতে পারে? সামনে বিএনপির কাউন্সিলও আছে। যেহেতু তিনি যদি আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফাইনালি উনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যান ভোটের সংসদের সদস্যদের ভোটে, তাহলে তো ওনার জায়গাটা পূরণ করতে হবে। উনি দলের মহাসচিব, উনি স্থানীয় সরকার মন্ত্রী, দুই জায়গায় দল পরিবর্তন করবে, নতুন নেতৃত্ব আনবে। সেটা দলের নীতি নির্ধারণী বৈঠকেই এটা সিদ্ধান্ত হবে যে পরবর্তী কাউন্সিলের মাধ্যমে কিভাবে ওনারা এই জায়গাগুলো ওনার জায়গায় মহাসচিব পদে কাকে নির্বাচিত করবেন এবং স্থানীয় সরকার মন্ত্রী পরিষদের যে কাঠামোটা আছে সেখানে ওনার জায়গাটা তো নিশ্চয়ই দলের বিবেচনায় অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বকেই বসাবেন। কি ধরনের পরিবর্তন আসতে পারে, কোনো আভাস কি পাচ্ছেন কিনা? আবাস তো নানা ধরনের গুঞ্জন দলের ভিতরে এবং দলের বাইরে আমরা শুনতে পাচ্ছি। তো সেখানে আমরা যেটা আলোচনায় আছে আর কি, সেই ক্ষেত্রে রুহুল কবির রিজভী সাহেবের নামও আছেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবেরও নাম আছে। এখন সেটা ফাইনালি মহাসচিব পদে দলের কাউন্সিলের আগে তো সেটা বলা যাবে না, কারণ দলের সিস্টেমে আছে যে সর্বময় ক্ষমতার অধিকারী চেয়ারম্যান। তো ক্যাবিনেটের আকার কি বাড়তে পারে এরকম একটা আলোচনা শোনা যাচ্ছে। জি, মানে ক্যাবিনেটের আকার কি বাড়তে পারে? ক্যাবিনেটের আকার হ্যাঁ বাড়ার একটা সম্ভাবনা আছে। এটা আমরা শুনতেছি দীর্ঘদিন যাবৎ যে এখন যে ক্যাবিনেট আছে সেখানে অনেক নবীনের সংখ্যা আছে, অনেক প্রবীণও আছেন, আবার অনেক প্রবীণও যারা অভিজ্ঞ বিএনপির সরকার পরিচালনায় যারা অতীতে অবদান রেখেছেন 91 থেকে 96, 2001 থেকে 2006 সেই সময় যারা মন্ত্রিপরিষদে ছিলেন তাদের অনেকেই এখন মন্ত্রিপরিষদে নাই। এমনও শোনা যাচ্ছে যে তাদের কাউকে নতুন মন্ত্রিসভায় যে রদবদল হবে সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আচ্ছা, রতন ভাই, এবার একটু আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে আপনি বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বা বিএনপি থেকে যিনি মনোনীত তিনি হবেন, কিন্তু আমরা দেখলাম যে জামায়াত এবার প্রার্থী দিয়েছে কর্নেল অলি আহমেদকে। তো উনি তো বিএনপিতে ছিলেন, উনি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন, উনি মুক্তিযোদ্ধা বীর বিক্রম। তো এই যে আনুষ্ঠানিকতাটা আসলে বিরোধী জোট কেন করলো? মানে এটা কি কেন দেওয়া হলো? এটা কি ইগোর লড়াই না অন্য কিছু? আপনার কাছে কি মনে হয়? বিরোধী দল তার অবস্থানটাকে সবসময় দৃশ্যমান রাখতে চায়। তারা জানে যে এই নির্বাচনে আসলে বিজয়ী হবেন তো ক্ষমতাসীন দল, কিন্তু তারা তাদের অবস্থানটাকে দৃশ্যমান রাখবেন। দুই, তারা দুটো কাজ করলেন। তারা বললেন এখানে যে তারা একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন, তার মানে এখনও মুক্তিযুদ্ধটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর। দুই, ওই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে তাদের উপর যে একটা গ্লানি আছে সেই গ্লানি মুছবার জন্য তারা কিন্তু ওই অলি আহমেদকে একটা ঢাল হিসেবে ব্যবহার করছেন। ভবিষ্যতে বলবেন কেন আমরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছি, কে বলেছে? আমাদের এখানে তো মুক্তিযুদ্ধের একজন বীর বিক্রম আমাদের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন। মানে এখন অলি আহমেদকে ব্যবহার করে জামাত তার গ্লানি মুছবারও একটা চেষ্টা চালাচ্ছে। কিন্তু আবার আরেক দিক থেকে খেয়াল করার মতো, রাষ্ট্রপতি মানে মানুষ একটু ধীরে স্থির মানুষ দেখতে চান, প্রাজ্ঞ মানুষ দেখতে চান। কখনো কখনো খুব জটিল পরিস্থিতি যদি শেষ মুহূর্তে জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয় তখন রাষ্ট্রপতির সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেরকম একটা জায়গা তাকে দেখতে চান।
তিনি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যতগুলো সাংবিধানিক কমিটি আছে সেগুলোকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার জায়গায় তাকে দেখতে চান। সেই জায়গায় অলি আহমেদ যে ক্রমাগত তার দল এবং মত পরিবর্তন করেন, কোনো জায়গায় যে স্থির থাকতে পারেন না, এরকম মানুষ যে এখানে খুব বেশি গ্রহণযোগ্য হবেন না এটা তারা জানেন। জেনেও তারা যেহেতু বিএনপির বিরুদ্ধে তাদের অবস্থানটাকে শক্তিশালী অবস্থান দেখাতে চান, দৃশ্যমান অবস্থান দেখাতে চান, সেই জন্য তারা হয়তো বলবেন জিয়াউর রহমানের একজন ঘনিষ্ঠ সহযোগীকেই আমরা দিয়েছি। কিন্তু যেই ঘনিষ্ঠ সহযোগী বিএনপি জিয়াউর রহমানের দলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি তো এখন আর ঘনিষ্ঠ সহযোগী দাবি করতে পারেন না, একদা বলতে হবে। তো এটা হচ্ছে জামাতের বলবো একটা রাজনৈতিক বলবো যে আড়াল নেয়ার চেষ্টা, সংসদে তার অবস্থানকে রক্ষা করে বিএনপিকে একটা এই মেসেজটা দেয়া যে আমরা প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে কাউন্টার করে যাব। দুই, একজন মুক্তিযোদ্ধাকে সামনে এনে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাটাকেও একটু আড়াল করার চেষ্টা করবেন। এই কারণেই অলি আহমেদকে তারা ক্যান্ডিডেট করেছে। আজকে কিন্তু রুহুল কবির রিজভী উনি বলেছেন যে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না। মানে তারা কি সুযোগ পাচ্ছে বা মানে দেবে না, আসলে কিভাবে দেবে না? কিছু রাজনৈতিক বক্তব্য আছে, সেই রাজনৈতিক বক্তব্যের সবসময় কিন্তু আপনি গ্রামার ধরে ব্যাখ্যা করতে পারবেন না। হ্যাঁ, আর সুযোগ দেওয়া হবে না, তাহলে এর জন্য আমি গ্রামাটিক্যাল কিংবা লজিক্যাল একটা কনক্লুশন আসে, তাহলে কি এতদিন সুযোগ পেয়েছে? এটা হয় কি, মানে আমরা যদি একদম একদম লজিক, ফর্মাল লজিক করি, তাহলে অনেক রাজনৈতিক রেটরিক ফর্মাল লজিক দিয়ে কিন্তু আসলে ব্যাখ্যা করা যায় না। মানে রিজভী যেটা বলেছেন সেটা হয়তো সেরকম একটা জায়গা থেকে তিনি বলেছেন। আর যেহেতু এখন মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতি হন, বিএনপির এখন তো ভারপ্রাপ্ত হবেন রুহুল কবির রিজভী, কারণ নিয়ম অনুযায়ী সেটাই হওয়ার কথা। তারপর হয়তো কাউন্সিল করে তারা কাকে নির্বাচন করবে এটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থান, মানে দলের যদি ক্রম বিবেচনা করা হয়, যে নেতৃত্বের ক্রমবিন্যাস, সেই ক্ষেত্রে মির্জা ফখরুল জায়গাটা শূন্য হলে সাংগঠনিকভাবে রুহুল কবির রিজভী এখানে আসার কথা, তিনি আসবেন সম্ভবত। ফলে কিছু কিছু ক্ষেত্রে এরকম হতে পারে, তার এই কথাটার মানে এরকম হতে পারে যে কোনোভাবেই পার্লামেন্টে আমরা রাষ্ট্রপতি হিসেবে অলি আহমেদকে বিজয়ী হতে দেব না। তো এটা তো আসলে কোনোভাবেই না, এটা তো এমনিই হবেন না, কারণ যেখানে 213টা আসন তাদের আছে, এটা কথা বলার খুব একটা প্রয়োজনও নাই। কিন্তু তারপরে কিছু না কিছু তো কথা বলতে হয়। যেমন আমি করি বাসদ, কিন্তু আপনি আমাকে দিয়ে বিএনপির কথা বলিয়ে নিচ্ছেন, সেই রকম অনেক সময় হয় না যে প্রশ্নের প্রেক্ষিতে কিছু কথা বলতেই হয়। তা তিনিও হয়তো, রিজভিও হয়তো এরকম প্রেক্ষিতে সেটা বলেছেন। তবে এটা খেয়াল রাখতে হবে, রাজনৈতিক বক্তব্য আর যুক্তিপূর্ণ বক্তব্য সব সময় ম্যাচ করে না। যদিও এটা হওয়া উচিত যে রাজনৈতিক বক্তব্যগুলোও যুক্তিপূর্ণ হওয়া উচিত, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে রাজনৈতিক বক্তব্যগুলো অনেক সময় ঠিক যুক্তির ধার ধারে না, যতটা উত্তেজনার ধারালো বক্তব্য হিসাবে সেটা বিবেচিত হয়। জি, জুবাইর ভাই, এবার একটু আপনার কাছে আসি। জুলাই সনদের আলোকে নির্বাচন, মানে এই রাষ্ট্রপতি নির্বাচন না হয়, বিরোধী দল একটা হতাশা প্রকাশ করেছে। তো অনেকগুলি বিষয়ে রতন ভাই বললেন। তো তাদের দিক থেকে কি বিষয়টা এমন, অলি আহমেদকে মানে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে 70 অনুচ্ছেদ, যেটা হওয়ার অনুচ্ছেদকে যে আলোচনায় রাখার একটা চেষ্টা কি করা হচ্ছে, এরকম কি বিষয়টা? সেটা তো পরের বিষয়, পার্লামেন্টে সেটা। কিন্তু এই প্রাথমিকভাবে যেটা রতন ভাই যেটা বললেন, যে জামাত একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে তাদের অনেকটা দায় মুক্তির চেষ্টা, নতুন প্রজন্মের কাছে একটু মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা কাজ করছি, আমরা মুক্তিযোদ্ধাদেরকে গুরুত্ব দিচ্ছি, এই বিষয়গুলোকে সামনে আনার জন্যই কিন্তু কর্নেল অলিকে প্রার্থী করেছে। হ্যাঁ, তারা হয়তো বলতে চাচ্ছে যে কর্নেল অলি একসময় বিএনপি করতেন। আমরা এটাও জানি যে অতীতে উনি বিএনপি করেছেন, বিএনপির গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন। কিন্তু 2001 সালে নির্বাচনের পরে কিন্তু ওনাকে মন্ত্রী দেওয়া হয়নি, এবং উনি পরবর্তীতে দল ভেঙেছিলেন। হ্যাঁ, উনি এলডিপি করেছেন, বিকল্প ধারা করেছেন। তো এই রাজনৈতিক ইতিহাসটা কিন্তু ওনার সম্পর্কে দেশের জনগণ জানে, বিশেষ করে যারা পুরনো রাজনীতিবিদ, যারা বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখেন, ইতিহাস জানেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন। এখন প্রার্থী একটা দিতে হবে,
রাজনৈতিক মাঠ একটু গরম রাখতে হবে, কৌশলগত কারণে অনেক সময় অনেক কিছুই করতে হয়, কর্মীদের ধরে রাখার জন্য করতে হয়, পরিবেশ পরিস্থিতির কারণে করতে হয়, সেই বিবেচনায় হয়তো ওনারা এটা করেছেন। এখন 70 অনুচ্ছেদে দলের বাইরে যে ভোট দেয়া, সেটারও একটা আপনি বলতে পারেন যে তারা একটা প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন, বা বিষয়টাকে তারা মানে সামনে এনে দেখছেন যে ভবিষ্যতে কি হতে পারে বা কি করা যায়। এটাও তাদের একটা কৌশল হতে পারে। জি, রতন ভাই, মানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর জন্য অনেকগুলো আলোচনা তো জুলাই সনদে আছে বা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে। তো সেইখানে কোনো আশা দেখেন কিনা, বা সামনে পার্লামেন্ট অধিবেশনে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হলে হবে কিনা, বা সেরকম কোনো আশা দেখছেন কিনা? এই প্রশ্নে তো একটা সাধারণ ঐক্যমত ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য থাকুক, একদম একদিকে যেন ক্ষমতাটা ঢলে না পড়ে। কিন্তু ভারসাম্যটা কিভাবে রক্ষিত হবে তা নিয়ে কিন্তু আরও বিস্তর আলোচনার বিষয় আছে। যেমন আমি শুরুতেই পাকিস্তানের একটা উদাহরণ দিয়েছিলাম, রাষ্ট্রপতি নিজেই কখনো কখনো ভারসাম্য টলিয়ে দিতে পারেন। যে মানুষটাকে ভারসাম্য রক্ষা করার জন্য রাখা হবে তিনি যদি ভারসাম্য বিনষ্ট করে ফেলেন তাহলে আর এক বিপদ। সে কারণে এগুলো নিয়ে হয়তো আরও অনেক আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে। যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় যেতে চাইবেন তারা এগুলো ভাববেন। কিন্তু কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা দরকার, যে আমাদের যেগুলো সাংবিধানিক পদ আছে সেই সাংবিধানিক পদগুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি একটু ভূমিকা পালন করতে পারেন, যাতে করে মানুষের কাছে এটা প্রতীয়মান হয় যে সাংবিধানিক পদগুলো দলীয়করণ করা হয়নি। সেগুলোরও একটা যতটুকু গ্রহণযোগ্য মানুষকে বিবেচনা করে নিয়ে আসা যায়, যতটুকু যাচাই বাছাই করে আমাদের হাতের কাছে আমাদের চারপাশে যারা আছেন তার মধ্যে যোগ্য মানুষদেরকেই যেন সেই পদে নিয়ে আসা হয়, সেই জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা তো থাকাই উচিত। তাহলে হবে কি, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করছেন, এটা এই অসম্মানজনক বাক্যটা আর কেউ তখন আর ব্যবহার করবে না। তখন বলবে রাষ্ট্রপতিও তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন অথবা নিরপেক্ষভাবে পালন করেছেন। আমরা তো দেখতে চাইব রাষ্ট্রের সর্বোচ্চ পদে যিনি থাকবেন তার প্রতি মানুষের একটু শ্রদ্ধা থাকুক, তার নিরপেক্ষতার প্রতি আস্থা থাকুক। রাষ্ট্রপতি সবার মত অনুযায়ী কথা বলতে কাজ করতে পারবেন না, এটা ঠিক, কিন্তু রাষ্ট্রপতি সবার মতটা শুনবেন এইটুকু তো মানুষ প্রত্যাশা করে। মানুষ তো তাকে বলবে না এরকম যেন যে উনি হচ্ছেন অমুক দলের রাষ্ট্রপতি, তাকে যেন বলতে পারেন যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, সিভিল সোসাইটি কিংবা যে কোনো ব্যক্তিও যদি কখনো প্রয়োজন মনে করে রাষ্ট্রপতির কাছে তার বক্তব্যটা যেন তুলে ধরতে পারেন, এইরকম একটা জায়গা তো রাষ্ট্রপতির তৈরি করতে হবে। ফলে আমরা মনে করি যে ব্যালেন্স অফ পাওয়ার, এটার ক্ষেত্রে আমরা পাওয়ার বলতে সবসময় মনে করি কি, অন্যের উপর কর্তৃত্ব দেখানোটাই বোধহয় পাওয়ার। কখনো কখনো অন্যকে সহায়তা করাটাও যে পাওয়ার। কখনো কখনো ক্ষমতা বলতে যে এটা বোঝায় মানসিকভাবে কাউকে সহায়তা দেওয়াটাও যে একটা ক্ষমতা, সেরকম একটা ক্ষমতা আমরা দেখতে চাই। ক্ষমতা মানে অন্যকে ক্ষমতাহীন করে ফেলা না। আমার পাওয়ার জানিস এরকম কথা যখন বলে তার মানে বুঝতে হয় যে অপর পক্ষকে সে ক্ষমতার দাপটে সে করতে চায়, দাবিয়ে রাখতে চায়। কিন্তু আমরা পাওয়ারটা দেখতে চাই এই জায়গায় তিনি গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করার ক্ষমতা তার আছে কিনা। গণতন্ত্র কোনো কারণে যদি ঝুঁকির মধ্যে পড়ে সেই সময় শক্ত ভাতে এটা ধরার ক্ষমতা তার আছে কিনা। তিনি একটা অন্যায় বা ইনজাস্টিস হলে সেটাকে প্রতিহত করার ক্ষমতা তার আছে কিনা। কিংবা আমাদের রাষ্ট্রপতির হাত দিয়ে এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয়, একদম চিহ্নিত খুনের আসামি, তার শাস্তি হয়ে গেছে, রাষ্ট্রপতি তার শাস্তি মওকুফ করে দিচ্ছেন। তার মানে বিচারালয়ে বিচার করে যাকে শাস্তি দেওয়া হলো রাষ্ট্রপতি কলমের এক খোঁচায় তার শাস্তি মওকুফ হয়ে গেল। তখন মনে হয় যে এই বিচারের তাহলে কী মূল্য ছিল। তাহলে এইরকম জায়গায় যেন রাষ্ট্রপতি ব্যবহৃত না হন। রাষ্ট্রপতি যতখানি ইন্টিগ্রিটি দেখাতে পারবেন, রাষ্ট্রপতি যতখানি ডিগনিফাইড হতে পারবেন, আমাদের রাষ্ট্রও কিন্তু ঠিক ততখানি আবার মর্যাদা সম্পন্ন হয়ে উঠবে। যেন আমাদের একজন রাষ্ট্রপতি আছেন যার কাছে যা খুশি তা করে পার পাওয়া যায় না। তিনি হয়তো সব কিছু কলমের খোঁচে উল্টে দিতে পারবেন না, কিন্তু তার কলম থেকে যে কোনো জিনিস বের করে নিয়ে আসা যাবে না। এই দৃঢ় চেতা মানুষ থাকা দরকার। তিনি দলের মানুষ হবেন, কিন্তু যখন রাষ্ট্রপতি হবেন তখন কিন্তু আর দলের থাকবেন না, তখন তিনি হবেন দেশের, তখন তিনি হবেন রাষ্ট্রের। এই জায়গাটা দেখার জন্য পাওয়ারের যে ব্যালেন্সটা এটা খুবই দরকার। তা না হলে অনেক সময় হয় যে অনেক ক্ষমতা সম্পন্ন, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষও কিন্তু তার ক্ষমতা এবং যোগ্যতাটা প্রয়োগ করতে পারেন না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। বিচারপতি শাহাবুদ্দিন যতদিন রাষ্ট্রপতি ছিলেন
একটা অন্তত দৃষ্টান্ত তিনি তৈরি করেছিলেন যে তার জন্য বরাদ্দ যত কিছু আছে তার বাইরে একটা সুতাও তিনি ব্যবহার করেন নাই। ব্যক্তিগত প্রয়োজনে রাষ্ট্রের কোনো কিছুকে তিনি ব্যবহার করেন নাই। তার মানে এই দৃষ্টান্ত কিন্তু খুব বেশি বাইরে আলোচনা হয়নি। আবার আরেকটা জিনিস খেয়াল করার মতো, যিনি এত ওয়ার্ড অফ অনার, তার কথার মূল্য আছে, তার যুক্তির মূল্য আছে, তার জীবনের সিম্পলিসিটি আছে, সব কিছু আছে, কিন্তু শ্রমজীবী মানুষের ব্যাপারে তিনি কিন্তু ভীষণ কঠোর। তার সময় আমরা দেখলাম এমন এমন কিছু কাজ হয়েছে শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে, তাদের মর্যাদার প্রশ্নে নানা ধরনের কড়া পদক্ষেপ তিনি নিয়েছিলেন, যেটা মালিকদের পক্ষে গেছে। তা সেটা কিন্তু ব্যক্তিগত করেন না, এটা এই ক্ষেত্রে তার শ্রেণী তাকে এই জায়গায় করিয়েছে, ব্যবস্থার কারণে এটা করেছেন। কিন্তু ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে যদি দেখি যে তার যেটুকু তার ব্যবহার করার মতো তার বাইরে একটা পয়সাও তিনি নেন না, এবং যেটুকু যদি খরচ হয়ে থাকে সেটা তিনি তার ব্যক্তিগত বেতন থেকে সেটা কিন্তু তিনি আবার দিয়ে দিয়েছেন। এই দৃষ্টান্তটা আমাদের কিন্তু পরবর্তী রাষ্ট্রপতিরা খুব বেশি মেনে চলেন নাই। যদি মেনে চলতেন তাহলে আমরা যে বলি না যে দুর্নীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, এগুলো কথা আছে যে দুর্নীতি করা যাবে না, স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা রক্ষা করতে হবে। তাহলে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জবাবদিহিতা যদি রক্ষা হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি দুর্নীতিটা বন্ধ হয়ে যায়। রাষ্ট্রপতি এই জায়গায় একটা দারুণ দৃষ্টান্ত তৈরি করেছিলেন, এবং এই দৃষ্টান্তটা আমাদের পরবর্তী রাষ্ট্রপতিদের মেনে চলা উচিত ছিল, পারেননি। আমরা আশা করবো আগামীতে রাষ্ট্রপতিরা এই ভূমিকাটা পালন করবেন। আমি একটু ওনার সঙ্গে একটু অ্যাড করতে, যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি বলতেছি যে মির্জা ফখরুল সাহেবকে যে বিএনপি মানে তারা দলের পক্ষ থেকে যে মনোনয়ন দিচ্ছেন, মির্জা ফখরুল সাহেবের কিন্তু যে তার যে কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার, সজ্জন ব্যক্তি, অনেক কষ্ট, অনেক নির্যাতন, অনেক কিছু সয়েছেন তিনি। ওনার একটা কিন্তু গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশে, যত রাজনীতিবিদ আছে সকল দল, আর রতন ভাই স্বীকার করবেন, ডান বাম মধ্যপন্থী ইসলামী দল বলেন, সবার কাছে কিন্তু ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং আমার মনে হয় যে বিএনপি ওনাকে যে মনোনয়ন দিচ্ছে, বিএনপি একটা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। রতন ভাই যেটা বললেন, শাহাবুদ্দিন সাহেবের উদাহরণ দিয়ে, মির্জা ফখরুল সাহেব একটা নির্লোভ মানুষ, ওনাকে দিয়ে কিন্তু অনেক কিছু আপনি যে কোনো কাজ আমার মনে সহজে করাতে পারবেন না। উনি মানে ওনার জীবনের অনেক কিছু আমি কাছে থেকে দেখেছি। আমি দীর্ঘদিন আমি বিএনপি কভার করেছি, ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি, ওনার অনেক অনুষ্ঠান আমি কভার করেছি, ব্যক্তিগত আলাপচারিতা ওনার সাথে আমি দিনের পর দিন আমি বহু মিশেছি, দেখেছি ওনার কথা, ওনাকে আমি মানে কাছে থেকে যেটা জানি, আমার মতো অনেকেই, অনেক সাংবাদিকই জানেন। তো সুতরাং একজন সজ্জন, একজন ভালো মানুষ, উনি আগামী দিনের বাংলাদেশের দলের মর্যাদা, বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশ নামক রাষ্ট্রটির মর্যাদা রক্ষায় আমার মনে হয় ওনার জীবনের এই শেষ প্রান্তে এসে উনি সেটা রক্ষা করবেন, এবং জাতীয় সেটা প্রত্যাশা করে। জি জোহর, আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করব। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম আলোচনায়। রতন ভাই, এবার একটু ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখছেন। তো গতকালকে ভারতের হাইকমিশনার উনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পরেই উনি ভারতে গিয়ে গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, এবং বাংলাদেশের বার্তা আমরা যেটা জানতে পারছি যে উনি পৌঁছে দিয়েছেন। তো পুরো যে ঘটনা প্রবাহ, তা থেকে কি মানে এটা থেকে কি মনে হচ্ছে যে মানে ভারত আসলে মানে সম্পর্কে যে জায়গাগুলোতে আসলে সমস্যা, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে একটা, বাংলাদেশ যেই বিষয়গুলোতে সংক্ষুব্ধ সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে একটা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে? দেখুন, আমি ভারতের রাজনীতি তারা কি করতে চান এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের বাইরে থেকে যেটা মনে হয়, বাংলাদেশ ভারতের সম্পর্কটা নানা দিক থেকে টানাপোড়েনের মধ্যে আছে। এর একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা সাংস্কৃতিক যোগসূত্র আছে, এর একটা ভৌগোলিক বিষয় আছে, এর রাজনৈতিক বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে। ভারতের এই বিষয়গুলো তো বিবেচনা করা উচিত। 4100 কিলোমিটারের বেশি আমাদের একটা সীমানা আছে। এই সীমানায় ভারতের 3টা বড় রাজ্য আছে, আবার ছোট ছোট 2টা রাজ্য আছে, সব মিলে 5টা রাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো না কোনোভাবে একটা সম্পর্ক আছে। এইরকম একটা দেশকে উপেক্ষা করা বা চাপে রাখা বা তার উপর দাদাগিরি করা বা দা কুমড়ো সম্পর্ক করা, আমাদের সম্পর্কের মধ্যে কখনো কখনো দাদাগিরি দেখি, তখন দা কুমড়ো সম্পর্ক দেখি। এটা করাটা ভারতের জন্য আসলে খুব ভালো হচ্ছে কি না আমরা ঠিক বুঝবো না, কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে, আমাদের জন্য এটা ভালো হচ্ছে না। আমাদের দেশের জনগণের মধ্যে যদি সবসময় একটা বৈরিতামূলক মনোভাব থাকে, তাহলে অদ্ভুত ব্যাপার। দেখেন,
বাংলাদেশের সঙ্গে ভারতের এত বৈরিতার পরেও কিন্তু $14 বিলিয়ন বাণিজ্য। এই যে এত কিছুর পরেও তো এই সময় কাঁচামরিচের ক্রাইসিসের সময় ভারত আমাদের কাছে 100 টন কাঁচামরিচ বিক্রি করলো। তো ভারতের এমনি দেয় নাই, আমরা কিনে নিয়েছি। তো ফলে এই সম্পর্কটা তার বিবেচনা রাখা উচিত। আমাদের সঙ্গে আন্তঃনদী সম্পর্কের যে দীর্ঘদিনের বিষয়টা আছে, যেটাকে আমরা পানি আগ্রাসন বলি, ভারতই পানি আগ্রাসনের মতো বাংলাদেশকে চাপে রেখেছে। আমাদের সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, তারপরে আবার পুশিন নাটকটা সবসময় হচ্ছে, সীমান্ত বর্ডার কিলিংটা হচ্ছে। আচ্ছা, এই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তারপরে নির্বাচিত সরকারের সময় এই সময় ভারতের এই পুশিন ঘটানোটার উদ্দেশ্যটা কি? এখান থেকে স্বাভাবিকভাবে বোঝা যায় যে একটা চাপের মধ্যে রাখতে চায়। তারপরে আবার শেখ হাসিনা ভারতে যেহেতু আছেন, ফলে তাকে কেন্দ্র করে একটা বাংলাদেশের জন্য এটা খুবই অস্বস্তিকর একটা বিষয়। ভারত কি এটাকেও কার্ড হিসেবে ব্যবহার করতে চায় কিনা, এগুলো নিয়ে নানা টানাপোড়েন ছিলই। এর মধ্যে নতুন যে জিনিসটা তৈরি হলো, ব্রিক্স সম্মেলন হবে ভারতে। বাংলাদেশ ব্রিক্সের মেম্বার না। ব্রিক্সের হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই পর্যন্ত ছিল ব্রিক। পরে 2011 সালে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর এটা ব্রিক্স হয়ে গেল। হ্যাঁ, এর আবার কিছু সহযোগী দেশ আছে, সেই সহযোগী দেশের মধ্যেও কিন্তু বাংলাদেশ নাই। 11টা দেশের মধ্যে বাংলাদেশ নাই। তা বাংলাদেশকে তারা আমন্ত্রণ জানালেন, ভালো কথা। আমন্ত্রণ জানালে কীভাবে? বিমস্টেকের চেয়ার হিসেবে। আচ্ছা, এইটুকু সৌজন্য কি তারা দেখালেন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা ওখানে আমন্ত্রণ জানাচ্ছেন? কারণ বাংলাদেশ তো এই যে প্রতি 2 বছর পর পর বিমস্টেকের চেয়ারম্যান চেঞ্জ হয়। এই দফায় এখন আমাদের বাংলাদেশ চেয়ারম্যান 2025 থেকে 2027 এই সময়। কিছুদিন ইউনূস সাহেব ছিলেন, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বটা পালন করবেন। তাহলে এইটা করার মধ্য দিয়ে কিন্তু ভারত একটু টু সাম এক্সটেন্ট একটু ইনসাল্টিং অ্যাটিচিউডও তাদের ছিল, যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আসেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আসবেন না। তাহলে এইটা কিন্তু খুব ভালো মেসেজ ছিল না। ফলে বাংলাদেশের এই দিক থেকে একটা রাষ্ট্র হিসাবে তার তো একটা জায়গা থাকবে, সেটা ডিগনিটি চাইবে না? আমন্ত্রণই বা করতে বলেছে কে? আর আমন্ত্রণ করলেই বা এইভাবে আমন্ত্রণ করবেন কেন? সেটা নিশ্চয়ই তারা হাইকমিশনকে জানিয়েছেন, ভারতের এটা দেখা দরকার। 2 নম্বর হচ্ছে যে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে বিষয়টা আছে, এটাকে কিভাবে সলভ হবে, এই সলভ করার বিষয়টা নিয়ে নানা টানাপোড়েন হয়তো থাকবেই। একটু খেয়াল করে দেখুন তো, তারেক জিয়া যখন ইংল্যান্ডে ছিলেন, তখন আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, প্রতিদিন বিদেশে থেকে এইরকম করেন বলে অনেক কথাবার্তা তার সম্পর্কে বলা হয়েছে না? এখন মনে হয় যে রাজনীতিতে কিছু কিছু ঘটনা মনে হয় জাস্ট উল্টে যায়, মানে চেয়ারটা পাল্টে গেলেও কথাগুলোও মনে হয় পাল্টে যায়। এখন সেই কথাগুলোই আবার বিএনপি বলছে কার বিরুদ্ধে? যিনি এতদিন তারেক জিয়ার বিরুদ্ধে এই কথাটা বলেছেন। তা এটাও কিন্তু বিবেচনা রাখতে হবে। ভারতের মতো একটা শক্তিশালী দেশ, তাদের আমরা জানি তাদের সাউথ ব্লক খুবই পাওয়ারফুল এবং তারা খুবই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কগুলো ম্যানেজ করেন, যদিও তার প্রমাণ সবসময় দেখা যায় না। শুধু এটুকু বলে শেষ করি, দেখেন ভারতের চারপাশের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কটা। ভারতের প্রতিবেশী হচ্ছে চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, একটু সমুদ্রের ওপারে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, আর সামান্য একটা সামান্য একটু যোগাযোগ আছে আফগানিস্তানের সঙ্গে। এই যদি থাকে, কার সঙ্গে ভারত কিভাবে সম্পর্ক রাখে এটা দেখলেও কিন্তু বোঝা যায় যে ভারত আসলে কার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভারত যেভাবে রেখেছে, এইটা কিন্তু একটা আমাদের মতন দেশ, আয়তনে ছোট, লোক সংখ্যায় বেশি, 18 কোটির মতো মানুষ, তারও বেশি মানুষ, আয়তনে এত ছোট, এই দেশটা নানাভাবে টিকে থাকার জন্য চেষ্টা করছে, কখনো রাজনৈতিকভাবে, কখনো অর্থনৈতিকভাবে, কখনো জলবায়ু বিপর্যয়ের হাত থেকে। সেই দেশের জনগণের কিন্তু একদিকে যেমন দারুণ রেজিলিয়েন্স আছে, যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার ক্ষমতা আছে, আবার মাঝে মাঝে কিন্তু একটা মানে স্বাধীন রাষ্ট্রের একটা স্বাধীন টেম্পারমেন্টও আছে। সেই দিকটা ভারতের খেয়াল রাখা দরকার। প্রতিবেশীর সঙ্গে সেই আচরণটা না থাকলে তাহলে কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটাও ভালো থাকে না। এক্ষেত্রে ভারতের একটা গল্প তো আমরা ছোটোবেলা থেকে পড়েছি না, আলেকজান্ডার যখন ভারতবর্ষে এই অঞ্চলে এসেছিলেন, পুরুর রাজাকে গ্রেপ্তার করার পর বলছিল যে আপনি আমার কাছে কীরকম ব্যবহার আশা করেন? তা রাজা পুরু বলেছিলেন, একজন রাজা আরেকজন রাজার কাছে যেমন ব্যবহার প্রত্যাশা করে, আমিও ঠিক আপনার কাছে তেমন প্রত্যাশা করি। তা আলেকজান্ডার তো একদিক থেকে দেখলে দিগ্বিজয়ী বীর, পুরুর রাজা তো ছোট একটা দেশের রাজা, কিন্তু তারপর বলছে আমিও তো একটা রাজ্যের রাজা। তা সেই রাজতন্ত্রের সময়ও এরকম কথা আমরা শুনেছি। তাহলে এখন আধুনিক রাষ্ট্রের সময় কোনো একটা রাষ্ট্র শুধু আয়তনে বড়, লোক সংখ্যায় বড়, অর্থনীতিতে বড়, এই জন্য কি আর একটা রাষ্ট্রের সঙ্গে এরকম সম্পর্ক করতে পারে যাতে ছোট রাষ্ট্রটা প্রতি মুহূর্তে চাপে থাকে, ভয়ে থাকে, আশঙ্কায় থাকে যে তার বৃহৎ প্রতিবেশী কোন মুহূর্তে তার রাজনীতিতে হস্তক্ষেপ করবে? তাহলে ভারতের এই দিকটা
খেয়াল না করাটা কিন্তু বলবো যে রাজনৈতিক এবং রাষ্ট্রনৈতিক দিক থেকে আমরা বলবো ঠিক পদক্ষেপ কিন্তু না। রাজু ভাই, মানে গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ, সেটা দেখে কি মনে হচ্ছে যে ভারতের কিছু রিয়েলাইজেশন হচ্ছে বা অ্যাটিটিউডে কিছু চেঞ্জ আসছে? যেমন যিনি নিয়মিত ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি, আমার মনে আছে যে প্রথম যখন ওনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কী হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে, ব্রিফিংয়ে ওনাকে প্রথম দিন যখন এটা জিজ্ঞেস করা হয়েছিল উনি এড়িয়ে গিয়েছিলেন। তারপরে উনি ক্লিয়ার করেছেন যে ওনাকে বিমস্টেকের চেয়ার হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর লাস্ট যে ব্রিফিংটা উনি করেছেন সেখানে কিন্তু উনি বলেছেন যে বিমস্টেক চেয়ারম্যান এবং একটা মানে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছে। এবং ভারতীয় হাইকমিশনার খুব তড়িঘড়ি করে মিটিং করলেন, তারপরে ভারতে গেলেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন। পুরো যে বিষয়টা, এটাতে কি মনে হয় যে মানে কিছুটা ভারতের রিয়েলাইজেশন বা অ্যাটিটিউডে কিছুটা তাদের এই টানাপোড়েনটা কমানোর চেষ্টাটা দেখতে পাচ্ছেন কিনা? না, তাদের রিয়েলাইজেশন হয়নি। তারা এখন তাদের মানে ভুলটাকে লুকানোর চেষ্টা করছেন, অথবা তাদের ভুলটা যে ভুল নয় এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। যদি ভুলটাকে লুকানোর চেষ্টা করছেন সেই কারণে বলছেন, প্রথমে বলছেন যে আমরা বিমস্টেকের হিসাবে ডেকেছি। প্রথমে তো যখন তিনি বিব্রত হয়েছিলেন তখনই সাথে সাথে ভুলটা যদি সংশোধন করে ফেলতেন, ওই চিঠিতে লিখতেন যে বিমস্টেকের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাইলে তো মানে আর ঝামেলাটা থাকে না। কিন্তু তারা কিন্তু এটা করেননি। আর অদ্ভুত ব্যাপার দেখেন, ওই ব্রিক্সের বৈঠকের একটা সাইডলাইন বৈঠকে একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে কী বা হবে আর না গেলেই বা কী হবে, কিন্তু এইটা নিয়ে দুই দেশের রাজনীতিটা কীরকম আমরাও আলোচনা করতে বাধ্য হচ্ছি। আমরা কত এটার জন্য কত পয়সা খরচ হচ্ছে না আপনাদের টিভি সেন্টারের, কিংবা সারা দেশেই দেখুন কত খরচ করছি। মানে এগুলো কি তাহলে পরিকল্পিত অপচয়? মানুষকে পরিকল্পিতভাবে ব্যস্ত রাখা, দুইটা দেশের রাষ্ট্রকে একটা ছোট নন ইস্যুকে ইস্যু বানিয়ে সেটার মধ্যে গোটা দেশটাকে ব্যস্ত করে রাখা। তাদের যদি এটা রিয়েলাইজেশন হতো তাহলে সাথে সাথে বলতে পারতো আমরা বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যেমন আমন্ত্রণ জানিয়েছি, সাথে সাথে আমরা তিনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তাকেও দেখেছি, ঝামেলা তো শেষ হয়ে যেত। কিন্তু তারা ঝামেলাটাকে জিয়ে রেখেছেন। তার মানে এটা কিন্তু যতটা আমরা যতটাকে মনে করছি যে সরল মনে তারা করেছেন, আসলে বিষয়টা বোধহয় ততটা সরল নয়। জি, জুবাই ভাই, অনেকগুলো আমি বিষয় একটু অ্যাড করতে চাচ্ছিলাম ভাইয়ের কথার সঙ্গে আর কি। ভারত আসলে, আমি একটু আপনাকে একটা প্রশ্ন এটার সাথে জুড়ে দিই। সেটা হচ্ছে যে রিসেন্টলি বিবিসির একটা রিপোর্ট আমি দেখছিলাম, শেখ হাসিনা তো ওইখানে অনেক দিন ধরে আছেন, তো তার ব্যাপারে বিবিসির রিপোর্টটাতে মানে বলা হচ্ছে যে তার ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গিও কিন্তু মানে দিনে দিনে পাল্টাচ্ছে। তো এই রকম কিছু আপনার মনে হয় কি না? মানে আমি বুঝতে পেরেছি আপনি যে প্রশ্নটা করেছেন। আমি রতন ভাই যে কথাগুলো বললেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আসলে ভারত যে প্রক্রিয়ায় আপনার তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত করেছেন, এটা কিন্তু একটা অত্যন্ত লজ্জাজনক। আমাদের একটা স্বাধীন দেশের, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে এইভাবে দাওয়াত দিয়ে, মানে তারা হয়তো মনে করেছে যে সহজেই এটা মানে লুফে নিবে, চলে আসবে। আসলে কিন্তু তা না। ভারতের একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত যদি এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করতে চায়, তো বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশের যে একটা মর্যাদা, দেশের জনগণের যে মর্যাদা, এই মর্যাদাটাকে রক্ষা করেই কিন্তু এই সম্পর্কটাকে এগিয়ে নিতে হবে। শুধু মানে বিগ ব্রাদার হিসেবে যে মনোভাব নিয়ে যদি তারা সম্পর্ক এগিয়ে নিতে চায়, সেটা কিন্তু সম্ভব না, সেটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটা বাংলাদেশের মানুষের পালস কিন্তু বুঝতে হবে। রতন ভাই ওনার বক্তব্যে অনেক কিছুই বলেছেন, আমি শুনেছি। কারণ ভারতের রাষ্ট্র বা যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীনদের বোঝা উচিত বাংলাদেশের মানুষের পালসটা কি, বাংলাদেশের মানুষ কি চায়। হ্যাঁ, এখানে আপনার মানে কোনো কিছু চাপিয়ে দিলে কিন্তু সহজে এদেশের মানুষ মেনে নেবে না। এখানে সম্পর্কটা কিন্তু একটা দুই পক্ষ থেকেই মানে একটা আত্মমর্যাদার প্রশ্ন কিন্তু এখানে জড়িত। সেই বিবেচনাটা কিন্তু সাউথ ব্লকে রাখা মানে এই সম্পর্ক স্বাভাবিক ছন্দে কিভাবে ফিরবে? মানে এটা কি মনে হচ্ছে যে ব্যক্তি স্বার্থের কাছে দ্বিপাক্ষিক সম্পর্কটা কিছুটা মানে বাধাগ্রস্ত হচ্ছে? বিষয় না, এটা তো রাষ্ট্র। মানে শেখ হাসিনা কে কেন্দ্র করেই তো সম্পর্কটা একটু টানাপোড়েনটার শুরু মনে হচ্ছে। না, শুধু এটা না, এটা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তো আলোচনা হচ্ছে যে
বাংলাদেশও চাচ্ছে যে দ্রুত তাকে প্রত্যর্পণ নিয়ে। ফেরত দেওয়া হোক, ফিরিয়ে আনা হোক। তো এখন এই বিষয়টা নিয়ে এখন আপনি যে এই প্রশ্নটা করতেছিলেন যে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তাকে মেহমান হিসেবে সেখানে রাখা হয়েছে। হ্যাঁ, ভারত মর্যাদা দিয়ে সেখানে রেখেছে। না, তার গুরুত্ব মানে ডে বাই ডে তার গুরুত্বটা কমছে, কারণ ভারতের দিক থেকে তাকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল সেইগুলো তো তিনি সেভাবে সাড়া দিচ্ছেন না। ভারতের কর্মকর্তারা তো যারা আশ্রয় নেন তাদের সাথে নিয়মিত ব্রিফিং করেন, কথা হয়। তো ওই রিপোর্ট অনুযায়ী মানে যে বিষয়গুলোতে তাকে বলা হচ্ছে বা যেভাবে করতে বলা হচ্ছে সেভাবে উনি আসলে সাড়া দিচ্ছেন না, এই কারণে গুরুত্ব কমছে। তো মানে আসলে আমাদের দিক থেকে প্রশ্ন হচ্ছে যে মানে এই সম্পর্কের কারণে বা এই ব্যক্তি স্বার্থের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা বা ওই জায়গায় আটকে আছে কিনা কোনো কিছু। না, দ্বিপাক্ষিক সম্পর্ক তো শুধু ব্যক্তি স্বার্থের উপরে নির্ভর করে না, অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। এখন ভারতের বাংলাদেশের নতুন সরকারের প্রতি ভারতের অ্যাটিটিউডটা কি, সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সেটা ভারত কিভাবে দেখতেছে এই নতুন সরকারকে, তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকার কিভাবে দেখতেছে বাংলাদেশের সাথে ভারতের যে অমীমাংসিত যে সমস্যা, তিস্তার পানি বন্টনের সমস্যা, সীমান্ত সমস্যা, সীমান্তে কাঁটাতারের বেড়া, আপনার এই বিষয়গুলো দুদিন পর পর আপনার পুশিন সীমান্তে মেরে ফেলা, তো এই বিষয়গুলো তো আপনার আগে অ্যাড্রেস করতে হবে। এই অনেকগুলো বিষয় না, এগুলো অ্যাড্রেস না করলে তো আপনার সম্পর্ক আপনি এগিয়ে নিতে পারবেন না। এটা তো শুধু একটা ব্যক্তির বিষয়ের উপরে নির্ভর না। জি, যখন আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করব। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটা আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরলাম আলোচনায়। রতন ভাই, গত কয়েকদিন ধরে আমরা মানে খুবই জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, আপনি দেখছেন। তো আজকে সিদ্ধান্ত হয়েছে যে রাত 8টার পরে শপিং মল, দোকানপাট এগুলি বন্ধ রাখতে হবে, এবং ফিলিং স্টেশন, বাসাবাড়িতে যে সংকটগুলো ছিল সেগুলো তো মানে আমরা প্রতিদিনই দেখছি। তো আসলে এই যে আমদানি নির্ভর যে পুরো ব্যবস্থা, এই জায়গা থেকে আসলে জ্বালানি সংকটটা মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, জ্বালানি সংকটটা আসলে সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে আসলে কী করা উচিত সরকারের? তার আগে একটু বলে নেই যে ভারতের আচরণ দেখে কিন্তু ভারতের মনোভাবটা সবসময় বোঝা যাবে না। তাদের আচরণটা পাল্টায়, মনোভাবটা একই রকম থাকে। এখন তারা এরকম বলতে পারেন যে শেখ হাসিনার একটা অনুষ্ঠান প্রচার করার পরে বাংলাদেশে যে প্রতিক্রিয়া হয়েছে, এরপরে তো শেখ হাসিনাকে আর বাংলাদেশে দেয়া যায় না, তার জীবন বিপন্ন হতে পারে, ফলে তাকে একজন নিরাশ্রয় মানুষকে আমরা আশ্রয় দেব, এটা একটা গ্রাউন্ড তারা তৈরি করতে চাইছেন। সেটার জন্য তারা হয়তো বলবেন যে যেহেতু রাষ্ট্রীয়ভাবে আছেন নেই ওখানে, তিনি একজন বলবো যে একটা স্টেটলেস পারসন, তাকে আমরা আশ্রয় দিয়েছি, এই জায়গায় হয়তো যাবে ভারত। আর গ্যাস বিদ্যুতের সংকটের যেটা কথা বললেন, যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সব হচ্ছে সাময়িকভাবে সমস্যা ম্যানেজ করা, সমস্যা কিন্তু সমাধান করার উদ্যোগের মধ্যে নাই। সমাধান করার উদ্যোগ নিতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো বিষয় ভাবতে হবে যে কেমন করে এই সমস্যাটার উৎপত্তি হলো। যেটা আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির কাছ থেকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে বলে আসছি, কোনো দেশের জ্বালানি কখনো নির্ভরশীল জ্বালানি নীতি হতে পারে না। আমরা 2800 থেকে 2900 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতাম ভারত থেকে। আবার আমাদের যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু তার জ্বালানি কোথা থেকে আসবে সেটা সুনির্দিষ্ট নয়। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র করলাম, তো জ্বালানি কোথা থেকে আসবে? সেটা যদি না আসে তাহলে এই কেন্দ্রগুলোর শুধু বোঝা আমরা বহন করছি। তারপরে কুইক রেন্টালের যে কুইক প্রফিট করার মেন্টালিটি ছিল আমাদের বিদ্যুৎ ব্যবসায়ীদের, তার বোঝাটাও জনগণের উপর ছিল। আবার ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যে টাকাটা দেওয়া হয়েছে সেটাও বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলে বিদ্যুৎ এমন একটা জায়গায় পড়েছে যে বিদ্যুৎ ছাড়া আমাদের কিছুই চলবে না। এমনকি আমাদের বাংলাদেশে নাকি মোবাইল ইউজার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, 18 কোটি মোবাইল আছে। এই মোবাইলগুলো চার্জ দেওয়া তো বিদ্যুতের উপর নির্ভরশীল। ফলে সব মিলিয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে প্রভাবিত করে যে বিদ্যুৎ, সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো সুদূর প্রসারী পরিকল্পনা নাই। পুরোটাই হচ্ছে বিদ্যুৎ ব্যবসায়ী নীতি। এবং এখনও আমাদের খেয়াল করতে হবে যে বিদ্যুতের ক্ষেত্রে একটা সমন্বিত উদ্যোগ যদি আমাদের না নেওয়া হয়, যে কতটা বিদ্যুৎ আমরা গ্যাস থেকে উৎপাদন করব, কতটা আমরা কয়লা থেকে, কতটা ফার্নেস অয়েল থেকে, কতটা জলবিদ্যুৎ প্রকল্প, কতটা সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ থেকে কিছু আসা যায় কিনা, এমনকি বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় কিনা। যেহেতু আমাদের মতন একটা দেশে যেখানে প্রাকৃতিক গ্যাস খুবই সীমিত, যেখানে কয়লা সেটার পরিমাণও কম, এবং আমাদের এখানে তেলের সম্ভাবনাও
খুব কম। ফলে সেই দেশে আমাদের জ্বালানি নীতি তো এমন হতে পারে না যে যেটা অন্য দেশের পারপাস সার্ভ করবে অথবা বিদ্যুৎ ব্যবসায়ীদের মুনাফা বাড়াবে। ফলে এখন যেটা উদ্যোগটা নেওয়া হলো যে 8টার পরে শপিং মল বন্ধ থাকবে, এটা যেন স্ট্রিক্টলি ফলো করা হয়। ঢাকা শহর ঝলমল করবে আর গোটা বাংলাদেশ অন্ধকারে ডুবে থাকবে, এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু আমাদের ঢাকা শহরের অনেক বাসিন্দাদেরও আবার মনোভাব আছে যে 8টার পরে কেন বন্ধ থাকবে, কিন্তু তারা একবারও খেয়াল করছেন না এই বিদ্যুৎটা গ্রামে না গেলে কৃষিকাজটা বন্ধ হয়ে যাবে। কৃষিকাজটা বন্ধ হয়ে গেলে আমার কিন্তু শেষ পর্যন্ত খাদ্য নিরাপত্তাও বিঘ্নিত হবে। হুমকিতে পড়বে। ফলে প্রত্যেকে শুধু নিজেরটাই যদি ভাবে, আর বিদ্যুৎ কেমন জিনিস, আমার টাকা থাকলে আমি বিদ্যুৎ কিনতে পারি। যে মানুষ যার সামর্থ্য আছে সে 25 টাকা ইউনিট বিদ্যুৎ হলে তার কোনো সমস্যা নাই, কিন্তু তাই বলে কি 25 টাকা বিদ্যুৎ সবাই কিনতে পারবেন? তাহলে খেয়াল রাখতে হবে কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় যে বিদ্যুৎ কেন্দ্র চলে, সেই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ কোটি কোটি মানুষের কাছে যাচ্ছে কি? গ্রামাঞ্চলে দিনে প্রায় ধরেন 8 ঘন্টা 9 ঘন্টা লোডশেডিং হবে, আর ঢাকা শহর বিদ্যুতের আলোতে ভাসবে। এইটা কিন্তু কোনোভাবেই এটা মানে নাগরিকদের জন্য এটা কাম্য হতে পারে না। এটা যারা কামনা করেন তারা একটা বৈষম্যকেই টিকিয়ে রাখতে চান। বিদ্যুৎ বৈষম্য, আমরা অনেক ধরনের বৈষম্য দেখেছি, বিদ্যুৎ বৈষম্য থেকে আমরা মুক্তি পেতে চাই। এই কারণে বলবো যে সাময়িক পদক্ষেপ হিসাবে প্রয়োজনে রাত 8টার পরে যেটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সেটা যেন ঠিকমতো মেনে চলা হয়, সেটা যেন ব্যবসায়ীদের চাপে এটা আবার বন্ধ না হয়। দ্বিতীয়ত, এই সাময়িক পদক্ষেপ নিয়ে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান করা যাবে না। দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের জন্য খেয়াল করে দেখুন, আমরা এলএনজি আমদানি করি, এলএনজি টার্মিনালে একটা দুর্ঘটনার কারণে গোটা দেশ গ্যাস সংকটে পড়ে গেল। আমাদের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 55% উপরে বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস থেকে। আর সেই গ্যাস ক্ষেত্র গত 15 বছর ধরে গ্যাস ক্ষেত্রে কোনো গ্যাস উত্তোলন নাই, গ্যাসের নতুন কূপ অনুসন্ধান হয় নাই। তারপরে ধরুন যে গ্যাস ক্ষেত্র বাংলাদেশি প্রকৌশলের উদ্বোধন মানে অনুসন্ধান করে, গ্যাস উত্তোলন করার সক্ষমতা থাকা সত্ত্বেও সেই বাপেক্স যে ভোলার গ্যাস ক্ষেত্র উৎপাদন করার সক্ষমতা রাখে, সেই ভোলা গ্যাস ক্ষেত্রকে দিয়ে দেওয়া হলো গ্যাসপ্রমকে, এবং আমাদের দ্বিগুণ দামে আবার তার কাছ থেকেই গ্যাসটা কিনতে হবে। কি অদ্ভুত মানে একটা লুণ্ঠন প্রক্রিয়া, যে সীমিত আমাদের প্রাকৃতিক সম্পদ সেটাকেও আমাদের বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিংবা এখনও যদি সেটা হতে থাকে, এর মধ্যে দেখুন ঘর পড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার একটা বিষয়, একদিকে বিদ্যুৎ ক্রাইসিস, আর একদিকে আমাদের বিদ্যুৎ ইয়েটাকে বেসরকারিকরণ করে দেওয়ার পরিকল্পনা আবার শুরু হয়েছে। আমাদের বিদ্যুৎ খাতকে বেসরকারি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি মানে এটা সমস্যা সমাধান করবে কি? সমস্যা জটিল করার দিকে মনে হয় চলে যাচ্ছে। ব্যবসায়ীদের হাতে বিদ্যুৎ যাওয়াতে ইতিমধ্যেই আমরা তার কুফল ভোগ করছি। এরপরে যদি বিদ্যুৎ বিভাগটাও বেসরকারি হয়ে যায়, তাহলে 2 দিন পর আমাদের বলতে হবে আমাদের তাহলে থাকবে কি? সরকারি থাকবে কি? সরকারি শুধু পুলিশ, আর্মি আর আমলা, এই 3টাই শুধু সরকারি থাকবে? তাহলে তো গণপ্রজাতন্ত্রী, প্রজা আর নাই, প্রজাতন্ত্র আর নাই, সিভিলরা আর নাই, তাহলে বেসরকারি বাংলাদেশ হয়ে যাবে নাকি এটা? তো এই রকম জায়গায় আমরা বাংলাদেশটাকে দেখতে চাই না। আমরা মনে করি বিদ্যুৎ সমস্যাটা শুধুমাত্র ব্যক্তির সমস্যা নয়, এটা একটা রাষ্ট্রের সমস্যা। রাষ্ট্রের উৎপাদনের সঙ্গে যুক্ত, রাষ্ট্রের বাণিজ্যের সঙ্গে যুক্ত, রপ্তানির সঙ্গে যুক্ত। হ্যাঁ, শেষ করতে হবে। ফলে এইটাকে আমরা একটা সমন্বিত পরিকল্পনায় আমার যেন আনা হয়। জি, আমি একটু আমরা একেবারে শেষের দিকে আছি, আপনি যদি ছোট করে বলেন। একটু ছোট করে বলি যে উনি যেটা 8টা পর্যন্ত যে দোকান বন্ধ করে দেওয়া মার্কেট, জানি দুনিয়ার অনেক দেশে কিন্তু এরকম আছে, সকাল 8টা থেকে আপনার চলে, 8টার সময় বন্ধ হয়ে যায়। পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের পাশে আপনার কম্বোডিয়াতে আমি দেখেছি যে সেখানে কিন্তু সন্ধ্যার পরে মার্কেট শপিং মল বন্ধ হয়ে যায়। তারা খুব ভোরে আপনার 7টা 8টার মধ্যে তারা দোকান মার্কেট খোলেন, এবং তারা কিন্তু সেইভাবে তারা খুবই মানে তাদের মার্কেট, তাদের কেনাকাটা সব কিছু ব্যবসা বাণিজ্য কিন্তু তারা সেটা টিকিয়ে রাখতে পেরেছেন। তো আমরাও কিন্তু চেষ্টা করলে এই যে এই উদ্যোগটা আমরা কিন্তু চেষ্টা করলে সেটা আমরাও করতে পারি। আর আমাদের এখানে অপচয়টা যেমন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অপচয় হচ্ছে, সমন্বিত ব্যবস্থাপনা নাই। আমাদের সমন্বিত ব্যবস্থাপনা হলে আমরা এগিয়ে যেতে পারবো। তবে একটু সময় লাগবে, সরকার হয়তো চেষ্টা করছে, এই চেষ্টার সুফলটা জনগণকেও সচেতন হতে হবে। আমরা কিন্তু মানে সাংঘাতিক রকমের অসচেতন জাতি। জি, রতন ভাই, আমরা একেবারে শেষের দিকে আছি, একেবারে লাস্ট আপনার একটা কমেন্ট নিতে চাই। সেটা হচ্ছে গতকাল 3টা বন্ধ পাটকল চালুর জন্য একটা চুক্তি হয়েছে 2টা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে। আপনি জানেন যে তাদের লিজ দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? একদম সংক্ষেপে যদি বলেন। ক্ষমতা থেকে যাওয়ার সময় 25টা রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দিয়েছিল। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বন্ধ পাটকলগুলো চালু করতে হবে। এখন আমরা দেখলাম চালু করা তো দূরের কথা, এগুলো মধ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাহলে জনগণের সম্পত্তি, স্বাধীনতার পরে যে সম্পত্তিগুলো রাষ্ট্রীয় সম্পত্তিতে এসেছিল, সেই সম্পত্তিগুলো এখন ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এটা খুবই
আমাদের চাওয়ার সরকারের সঙ্গে দিক থেকে বলা হচ্ছে যে অসঙ্গতিপূর্ণ। ইনভেস্টমেন্ট হবে এবং কর্মসংস্থান হবে। ইনভেস্টমেন্ট কার? আমাদের আদমজিতেও ইনভেস্টমেন্ট হয়েছিল। আদমজি পাটকল কি আছে? নাই। ফলে লুণ্ঠনের জন্য ইনভেস্টমেন্ট, এবং ওই ইনভেস্টমেন্টের টাকাটাও তো আবার ব্যাংক থেকে লোন নেবেন, ওই লোনটাও আবার দেখা যাবে পরবর্তীতে ঋণখেলাপি হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো? জনগণের সম্পত্তিটাও চলে গেল, ব্যাংকের টাকাটাও ঋণখেলাপি হবে, এবং সেই দুঃসময়ের অপেক্ষায় আমরা আছি। এই জন্য আমরা বলেছি যে বেসরকারীকরণ কোনো সমাধান নয়, বরঞ্চ আমাদের রাষ্ট্রীয় পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা দরকার। জি, অনেক ধন্যবাদ রতন ভাই, অনেক ধন্যবাদ জুবাইর ভাই, আপনাদের দুজনকেই। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।